ওয়েলকাম সায়কদা আজকের ফিল্টার্ড নয়েজের পডকাস্টে। কারণ আমরা অলরেডি একটা পডকাস্ট করে ফেলেছি যেখানে আমরা মিউজিক নিয়ে, অডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে, ফলি নিয়ে, সাউন্ড নিয়ে অনেক কথা বলেছিলাম। বাট সেই ভিডিওটার কিছুটা অংশ তুলে কিছু সনাতনী হিন্দু গ্রুপের লোকজন বাজে রকমভাবে অকথ্য ভাষায় আমাদেরকে গালাগালি করা শুরু করে। আমাদের না, পডকাস্টটা আমাদের দুজনের ছিল। ওকে, তো যাই হোক, তুমি তো হোস্ট, তো গালাগাল তাতে কি হয়েছে, যাই হোক। তো হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট লোকজন রিপোর্ট মারা শুরু করে, লোকজন মানে পেজটাকে বাজেভাবে একটা পোর্ট্রে করার চেষ্টা করে প্রচুর। এটা আমি জানি, আমি পেজটা মানে সেটা আমার ভিডিওটার জন্য অবভিয়াসলি নাকি মাস রিপোর্ট, মানে উই গট অ্যারাউন্ড 200 প্লাস কমেন্টস। ইনফ্যাক্ট ফোন করছিল, হোয়াটসঅ্যাপে লোকজন খিস্তি খামারি গালাগাল করছিল। ওকে, তো স্পেসিফিক কোন পার্টটা ছিল সেটা আমি বলছি। আমি ইনফ্যাক্ট আমার ভিডিওটার ইয়েতে শুরুতে আমি যেই পার্টটুকু নিয়ে ওরা কথা বলেছে সেই পার্টটুকু আমি দিয়ে দেবো। তো তুমি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে যদি তুমি বলো, ওটা একদমই কিন্তু ভারতীয় নয়, কোনোভাবেই ভারতীয় নয়। ওটা কিন্তু পুরোপুরি ইনফ্লুয়েন্স বাই মুঘল। হ্যাঁ, এবং পুরোটাই বাইরের থেকে আসা একটা ইনফ্লুয়েন্স। কারণ তার আগে মুঘলদের আগে আমার মনে হয় না খুব বেশি, আমি খুব যদি ভুল না হই তাহলে তার আগে খুব বেশি পরিমাণে মিউজিক নিয়ে চর্চা হতো বলে মনে হয় না। তার আগে ছিল, হ্যাঁ, তার আগে ছিল ধরো মানে অবভিয়াসলি আর্ট ছিল, লিটারেচার ছিল, কিন্তু ওই কালিদাস থাকে, মানে কালিদাসের আমরা যেগুলো পড়ি সেগুলো, বা তার আগের ওই ধরনের চান্টিং, স্তোত্র বা কবিগান, পালাগান বলতে ওরকম না, ভজন, মীরার ভজন টাইপের এই ধরনের জিনিসপত্রগুলো ছিল আফটার মুঘল এম্পায়ার। যখন মানে রুল করা শুরু করে তারপর থেকে এইসব আমরা ইন্ট্রোডিউস হওয়া শুরু করি। এই ধরনের ধরো শুধুমাত্র যন্ত্রসঙ্গীত, দ্যাট ইজ নো ভোকাল, শুধুমাত্র বাজছে, তবলা বাজছে বা যে কোনো একটা ধরো বীণা বাজছে, সরোদ বাজছে, সেতার বাজছে, সেইগুলো সম্পূর্ণভাবে একটা খুব বড় জায়গা নিয়ে আসে। সেগুলো কিন্তু একদমই ভারতীয় নয়, সেটা কিন্তু সেটা কিন্তু একদমই মানে ইনফ্লুয়েন্সড। তো তুমি যেটা বলেছিলে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে, তার অরিজিন কিন্তু ভারতে নয়, মিডিল ইস্ট থেকে ইনফ্লুয়েন্সড একটা ক্লাসিক্যাল মিউজিকটা একটা ইনফ্লুয়েন্সড। ওকে, আচ্ছা, আমি অরিজিন নয় কি বলেছিলাম, আমি এক্স্যাক্টলি খেয়াল নেই, মানে কোনোভাবেই ভারতীয় নয় আর কি। আমি বলেছিলাম যে ভারতীয় নয়, মানে কি আমি জানি। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এন্ড ইনফ্যাক্ট, হ্যাঁ বলেন, সরি, কারেক্ট, হ্যাঁ, ইনফ্যাক্ট অনেক কিছু আরও বলেছিলে যেই জিনিসটা ওরা পুরো ভিডিওটা দেখেইনি। দে হ্যাভ জাস্ট সিন দ্য ক্লিপ অ্যান্ড দে হাইলাইটেড দ্যাট। ওকে, অ্যান্ড মানে ব্যাপারটাকে কিছুটা ওরা ধর্মীয় জায়গাতেও নিয়ে যায়, ঠিক আছে, সেটাই আমরা আসছি না। ফার্স্ট অফ অল লেট আস চেক দ্য ফ্যাক্টস, যে হোয়াট ইউ হ্যাভ টোল্ড সেই ফ্যাক্টগুলো আমরা আগে একটু চেক করি। সো ইয়া, তুমি এবার বলো তোমার পয়েন্টটা। আচ্ছা, মানে আমি ব্যাপারটাকে একটা কথার প্রসঙ্গান্তরে যেভাবে বলার চেষ্টা করেছিলাম সেটা হয়তো একরকমভাবে আমি হয়তো ভালো করে বলতে পারিনি, বা সেটা হয়তো আমারও খানিকটা বলার ভুল, এবং যেটা আমিও বলতে চেয়েছিলাম এবং সেটা যেটার জন্য সবাই প্রচুর লোকজন বলেছেন টলেছেন। মানে দেখো, গালাগালির তো কোনো উত্তর হয় না বেসিক্যালি। এবার গালাগালির আমি কি উত্তর দেব? এটার তো কোনো মানে ভ্যালিড কোনো কথা নয়, সেটা তো প্রত্যেকটা মানুষ যা খুশি বলতেই পারে, সেটা কোনো আলাদা করে কিছু বলে না। কিন্তু কিছু ভ্যালিড কথা, যেটা হচ্ছে আমারও, যেটা আমার নিজের পরবর্তীকালে শুনে মনে হলো একাধবার, যে অরিজিন আমি বলতে চাইনি। এক নম্বর, ফার্স্ট অফ অল, মানে একটা জিনিস খুব ক্লিয়ার করে বলা দরকার যে আমি অরিজিন বলতে চাইনি। আমি বলেছি যে অনেকটা ইনফ্লুয়েন্স, মানে মুঘল মানে বা আমাদের মিডল ইস্ট থেকে ভারতে আসার পরে, মানে মিডল ইস্ট থেকে যারা রাজত্ব করতে আমাদের এখানে এলেন, তাদের আসার পরে আমাদের সঙ্গীতে একটা প্রচন্ড পরিবর্তন এলো। হ্যাঁ, সেই পরিবর্তনটা এমন ভাবে এলো যেটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, এবং আমরা আজকে যে ফরম্যাটে ক্লাসিক্যাল মিউজিক শুনি, এক্স্যাক্টলি আমি বলতে চেয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে আজকের যে ফরম্যাটে আমরা ক্লাসিক্যাল মিউজিক শুনি, আর আজকে যেটা আমরা ক্লাসিক্যাল মিউজিক বলতে যেটাকে আমরা বুঝি, সেই জিনিসটা এক্স্যাক্টলি কিন্তু সেইটা এক্স্যাক্টলি এই মিউজিকটা কিন্তু একদমই আমাদের ভারতীয় নয়। আজকের যে ফরম্যাটটা আমরা শুনি, আজকের যে মিউজিকটা আমরা যেটাকে বলি ক্লাসিক্যাল মিউজিক হিসেবে কনসিডার করি, সেটা কিন্তু একদমই
আজকের ফরম্যাটটা কিন্তু একদমই ভারতীয় নয় সেইভাবে দেখতে গেলে, কোন রকম ভাবে ভারতীয় ইলাবোরেট করবে যে আজকের ক্লাসিক্যাল মিউজিক বলতে কি বুঝি আমরা? একদম ইলাবোরেট করার জন্য তো প্রচুর বসে আছি আর কি। হ্যাঁ, ইলাবোরেট তো করবোই একদম। আচ্ছা, প্রথম কথা সবার আগে আমি একটা জিনিস বলতে চাই, আমার যে বক্তব্যটা ছিল আজকেও সেদিনকেও একদমই এর সাথে কোনো যোগাযোগ নেই কোনো ধর্মের, হিন্দু বা মুসলিম আমি কোনো কিছু নিয়ে বলিনি, সেখানে কোনো অন্য কোনো ধর্ম বা কিছু আমি সেখানে কিচ্ছু বলিনি। এবং সেখানে তো প্রথমে তুমি কথা বলেছিলে ওয়েস্টার্ন মিউজিক, তো সেখানে তো খ্রিস্টান ইনফ্লুয়েন্স প্রচুর, তাহলে তো সেভাবে আমি দেখতে গেলে আমি সেটারও বিরোধিতা করেছি, সেটাও বলেছিলাম। আমি 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 কোনো ধর্মকে নিয়ে কিছু বলছি না, কোনো ধর্মকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? এবার আমি কোনোটা বলছি না, এবং ইনফ্যাক্ট আমি আমার নিজের কথাই বলছি, শুধু আমি শুধু মিউজিক নিয়ে কথা বলছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা যেটা প্রথম যে জিনিসটা আমি তোমাকে একটা জিনিস ছোট করে বলে রাখি, আমি তোমাকে যেই যেই জিনিসগুলো সেগুলো আমি খুব বই টইয়ের রেফারেন্স দিচ্ছি না, একদম পাতি উইকিপিডিয়ার কিছু কিছু তোমাকে স্ক্রিনশট আমি পাঠাবো আমাদের পডকাস্টের পরে তোমাকে পাঠাবো, তুমি চেষ্টা করো সেগুলোকে একটুখানি মানে ভিডিওর মধ্যে ইনক্লুড করার যদি সম্ভব হয়, আর না হলে একদম পাতি আমি উইকিপিডিয়ার লিঙ্ক দিয়ে দেবো, সেটার তুমি ইয়ে করে দিও। কয়েকটা উইকিপিডিয়া নয়, তো আমি সেগুলো পারলে একটুখানি দিও, তাতে লোকজনের গালাগালি দেওয়ার আগে একবার যদি দেখে সেটা একটু ভালো হয়। এবার ইতিহাস নিয়ে একটুখানি ঘাটলে আমার মনে হয় এগুলোর কোনো মানে হয় না। যাই হোক, আমি বলা শুরু করছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বাবর বলে একটা লোক ছিলেন, ঠিক আছে? আমরা যদি একটু ইতিহাস পড়ি তাহলে বাবর বলে একটা লোক ছিলেন, তার রাজত্ব যখন শুরু হয় মোটামুটি তার আগে থেকেই, ওই সময় থেকে আমরা যদি মুঘল যুগ ধরি, তো তার সময় আমরা পড়েছি যারা কমেন্ট করেছে তারা পড়েনি বোধহয়, পড়েনি, তাদের কাছে শুরু হয়েছিল হয়তো গুপ্ত যুগ থেকে, আবার শেষ হয়েছে শুরু হয়েছে আবার ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমলও নয়, আমি দুদিন আগের মানে একটা ভারতীয় পার্টি 2014 থেকে নাকি একটা। যাই হোক, এবার বাবর বলে একটা ভদ্রলোক, এখানে ভদ্র বা অভদ্র যাই হোক, আমি ভদ্রলোক বললে আবার লোকে খেপে যাবে, একটা লোক এসে রাজত্ব শুরু করে, এখানে অনেকেই এসে রাজত্ব করতে থাকে, এবং সেখানে একটা লোক, তার একজন সভার একজন গায়ক, একজন মিউজিশিয়ান আসেন, যিনি আসেন পারস্য থেকে, মানে তার একটা পার্সি একটা তার ইনফ্লুয়েন্স মানে তার অরিজিনটা মানে পারস্য একটা ইনফ্লুয়েন্স। তিনি হচ্ছেন একজন পার্সিয়ান একজন গায়ক, তার নাম হচ্ছে আমির খুসরু। আমির খুসরু আসেন ভারতে, এবং তার হাত ধরে আমাদের যে ভারতীয় যে ক্লাসিক্যাল মিউজিক সেটার একটা অন্যদিকে যাত্রা শুরু হয়, এবং সেটাও শুরু হয় আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে কিছু মানুষ ছিলেন, আমাদের ভারতীয় মিউজিকের মানে যারা সেই সময় যারা যেরকম গান বাজনা হতো সেইগুলো ধ্রুপদ অঙ্গের, মেনলি ধ্রুপদ সঙ্গীতের গান। আমি ধ্রুপদে পরে আসবো, স্টিল আমি বলে রাখছি, সেই সময়কার কিছু মিউজিশিয়ানদেরকে নিয়ে তিনি তার যেই এক্সপার্টিস সেগুলোকে তিনি ইমপ্লিমেন্ট করে একটা ফরমেশন তৈরি করা শুরু করলেন, এবং সেই ফরম্যাটটা আস্তে আস্তে গিয়ে ডেভেলপ করে আজকের ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে? এবং এবার আমি বলি আমি ক্লাসিক্যাল মিউজিক বলতে কি কি মিন করেছি সেটা একটুখানি আরেকটু খুলে বলি। আমার মতে ক্লাসিক্যাল মিউজিক যেটা, সেটা হচ্ছে যে আমার মতে না, আমার মনে হয় যে ক্লাসিক্যাল মিউজিক মেইনলি যেটা, সেটা হচ্ছে তোমার টপ্পা একটুখানি ফোক বেসড স্টিল আর কি, টপ্পাকেও ধরা হয় ক্লাসিক্যাল মিউজিক। টপ্পা, ঠুমরি, তারপরে তোমার খেয়াল গায়ক, তুমি যদি বলো গজল, তুমি যদি বলো কোনো বন্দিশ বা কিছু নিয়ে কোনো একটা রাগের বন্দিশ, তারপরে তোমার কাওয়ালি, এগুলোকে মেনলি আমরা এগুলোকেই জানি যে ক্লাসিক্যাল মিউজিক বলে। আমি কর্ণাটিক মিউজিকের কথা বলছি, আমি হিন্দুস্তানি মিউজিকের কথাই বলছি। এবার এগুলোকে মেনলি বলে। এবার এগুলো বেশিরভাগই ডেভেলপ হয়েছিল ওই সময়। খেয়াল মিউজিক, তোমার ঠুমরি মিউজিক বেশি ডেভেলপ হয় ওয়াজিদ আলী শাহর সময়। ওয়াজিদ আলী শাহ ছিলেন লখনৌয়ের নবাব, যিনি পরবর্তীকালে কলকাতায় আসেন, এবং তারপরে সেই ঠুমরি গায়কি সেটা ডেভেলপ হয়। এবং তারপর টপ্পা সেটা ফোক মিউজিক, সেটা আমাদের ক্লাসিক্যাল মিউজিকের সাথে যোগাযোগ, একটা সংযোগ ঘটে, এবং একটা ক্লাসিক্যাল মিউজিকের ফরম্যাট আসে। সেগুলো মেনলি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মিউজিকের পর্যায়ে আমরা ধরি মোটামুটি, তারা না। এগুলো হচ্ছে একটু কাটছি তোমাকে, আমাদের যে লোকসঙ্গীত মানে ফোক সং যেগুলো, সেগুলো কি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে পড়ে না? না, একদমই না। দুটো আলাদা জিনিস। ফোক মিউজিক আলাদা, ক্লাসিক্যাল মিউজিক ইজ আ থিং দ্যাট ইজ মেন্ট ফর ক্লাস অ্যামাউন্ট অফ পিপল, কিছু লোকের জন্য। ঠিক আছে? আর আরেকটা সঙ্গীত হচ্ছে যেটা ফোক মিউজিক, দ্যাট ইজ মেন্ট ফর ফোকস, ফর দ্য মানে যেটা তুমি যে কোনো সাধারণ মানুষ। আমি একটা ধরো আমার মনের কথা বললাম, যে যদি আমি যা খুঁজি, আমি বললাম যে আমাকে লোকে কি গালাগাল দিল, এটা যদি আমি শুরু করে বলি, এটা একটা কাইন্ড অফ ফোক মিউজিক,
ঠিক আছে, মিউজিক, ওকে। এটা একটা ফোক মিউজিক, কারণ এটা আমি আমার একদম মানে সেটা একদম গ্রামের চাষিদের থেকে শুরু করে মাঝিদের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফোক মিউজিক আছে, প্রত্যেক কালচারে, কারণ প্রত্যেকটা মানুষ এইভাবে নিজের কথাটা বলে, সেটা ফোক মিউজিক, সেটা আধুনিক সঙ্গীত নয় খুব ভাবে সেভাবে, আর সেটা সেভাবে ক্লাসিক্যাল মিউজিকও নয়, সেটা ফোক মিউজিক। আমার মনে হয় সবার মধ্যে যদি কেউ একজন বলতো, একটুখানি যদি জানতো সে, তারা কেউ আর কি যদি আমাকে বলতো যে ভরতমুনির কথা, তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগতো। তার কারণ ভরতমুনি আমাদের এশিয়ান কন্টিনেন্ট বা সাবকন্টিনেন্টে একজন প্রথম মানুষ ছিলেন, যিনি সম্ভবত প্রথম মানুষ, আমি একদম খুব শিওরলি বলতে পারছি না, কারণ আমার যতদূর মনে হয় আমাদের কালচারাল যে রিচনেসটা সেটা অনেকটা দূর অব্দি মানে প্রচলিত ছিল, অনেকটা দূর অব্দি ছিল। এনিওয়ে, ভরতমুনির যেই মানে সেকেন্ড থেকে থার্ড সেঞ্চুরি আমার মনে হয় সিইতে মানে কমন এরাতে আমার মনে হয় হয়েছিল, উনি ছিলেন। ওনার যে নাট্যশাস্ত্র, ওই সেই সময়ের যে মিউজিকটা তৈরি হয় বা সামবেদের যে রাগ সঙ্গীত, সেটা নিয়ে একটা কমেন্টও দেখলাম। ওই একটা কমেন্টই আমার একটু ভ্যালিড মনে হচ্ছে, সেটা নিয়ে আমি একটু বাদে আসছি, কিন্তু আমি বলি মেনলি এটা, যে সেটা হচ্ছে যে আমি কেন বললাম অরিজিন নয়, কারণ অরিজিন 100 বার, মানে কথা হচ্ছে ভারতেই সেটার মানে আমি ধরো কথা হচ্ছে যে আমি কেন ওটা বলেছিলাম ইনফ্লুয়েন্স, বা আমি কেন কথাটা ওভাবে গেছে, আমি সেটা একটু এক্সপ্লেনেশন দেই আগে ভরতমুনিতে যাওয়ার আগে। সেটা হচ্ছে ধরো আজ থেকে 1000, 2000, 3000 বছর আগে, আমি এক্স্যাক্টলি জানি না, মানে যখন দাভিঞ্চি যখন নিজের নোটবুকে লেখেন হেলিকপ্টারের কথা, আমরা কি হেলিকপ্টারের আবিষ্কর্তা দাভিঞ্চিকে ধরি নাকি আমরা রাইট ব্রাদার্সকে বলি? রাইট ব্রাদার্স, প্লেন আমরা রাইট ব্রাদার্সকে বলি। তো এবার হ্যাঁ, এবার কনস্পিরেসি থিওরি আবার অনেক কিছু বলতেই পারে, যে আমাদের দেশেও একজন লোক ছিলেন শিবরাও তালপাড়ে বলে, সেও একজন রাইট ব্রাদার্সের 10 বছর আগে আবার উনি আবিষ্কার করেন। এটা আমি সেটা যাচ্ছি না, হতেও পারে, কিন্তু ব্রিটিশ রাজত্বে রাইট ব্রাদার্সই মোটামুটি এখনো পর্যন্ত ডকুমেন্টেড। তো আমরা তো তার অনেক আগে তো দাভিঞ্চি সেটার একটা বর্ণনা দিয়েছিলেন, ওনার বইতে লিখেছিলেন, আমরা কি তা বলি? বা যদি গ্র্যাভিটির কথা বলি, গ্র্যাভিটি নিউটনের উনি প্রুভ করেছিলেন, ঠিক আছে, এবং তার অনেক আগে সম্ভবত 100-200 বছর আগে একজন ইটালিয়ান একজন ফিলোসফার ছিল, যার নাম ছিল ফাতেলি সম্ভবত, এবং আমাদের দেশেও একজন ছিলেন সম্ভবত ভাস্করাচার্য বলে, আমি যদি খুব ভুল না করি, তো তিনিও দিয়েছিলেন। কিন্তু আমরা কি যেটা ম্যাথামেটিক্যালি প্রুভেন যে ফ্যাক্ট, সেটা তো আমরা মনে করি নিউটনের, কারেক্ট। তো সুতরাং আমরা গ্র্যাভিটির যে ল, সেটাকে তো আমরা তো জানি নিউটনেরই, আমরা তো পড়ি, সেটাই তো ইতিহাস। অ্যাবসলিউটলি। তা আমি সেই জন্যই বলেছি ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল অনেক আগে থেকে। আমরা যদি বলি বাংলা ভাষা বা যে কোনো ভাষা, তার মানে তো এই নয় যে আমি ভাষার অরিজিন বলছি, মানে যে মানুষটা প্রথম কমিউনিকেট করার চেষ্টা করেছিল, কথা বলার চেষ্টা করেছিল সে, আমি সেটা বলতে চাইছি না। আমি বলছি যে যেটা একটা ফরম্যাট, যে ফরম্যাটটা দিয়ে তৈরি হয়েছে, সেই ফরম্যাটটার অরিজিনটা, যেটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে সেটা নানান রকম মানে চেঞ্জ হয়ে, অনেক কিছু অ্যাড হয়ে, অনেক কিছু চেঞ্জ হয়ে, অনেক রকম ভাবে পরিবর্তন হয়ে আজকের একটা ফরম্যাট তৈরি হয়েছে। সেই জিনিসটার কথা বলার চেষ্টা করেছি। হয়তো অরিজিন বলা যদি আমি বলে থাকি কোনো রকম মিন করি, সেটা হয়তো ভুল, কিন্তু আমার মনে হয় না আমি সেটা মিন করেছিলাম কোনোভাবে। স্টিল তো যেটা আছে ভরতমুনির প্রথম ওই যেই ভরতমুনির যে নাট্যশাস্ত্র বা তোমার যে মেইনলি যেটা সামবেদের যে রাগ সঙ্গীত, সেটা হচ্ছে মেইনলি ধ্রুপদ সঙ্গীত। এবার ধ্রুপদ সঙ্গীত একটা সম্পূর্ণ অন্য জিনিস, যেটা একদম মেইনস্ট্রিম ক্লাসিক্যাল মিউজিক বলে আমার তো মনে হয় না। কারণ মেইনস্ট্রিম ক্লাসিক্যাল মিউজিক বলে আমার সেটা খুব বেশি মনে হয় না, কারণ ধ্রুপদ সঙ্গীত সেটা প্রত্যেকটা দেশেই আছে, সেটার একটা অন্যরকম, সেটা বেসিক্যালি সেটা ঈশ্বরের নাম, ঈশ্বর বন্দনা, এবং সেটার মধ্যে বেশিরভাগ দেবদেবীদের মানে কি বলবো, সেটার ওপর তাদেরকে নিয়ে আর কি একটা বন্দনা হয়। সেটাও রাগ, মানে সেটাও শাস্ত্রীয় সঙ্গীত, সেটাও ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু মেইন স্ট্রিম ক্লাসিক্যাল মিউজিক যেটা আমরা বলি সেটা, এবং সব থেকে বড় কথা, ধ্রুপদের থেকেই খেয়ালে আসে, ধ্রুপদ সঙ্গীতের থেকেই অনেকগুলো ফরম্যাট তৈরি হয়। কিন্তু তার মানে আমরা ওইভাবে বলতে পারি না যে না ওইটাই আমাদের মানে আমাদের মানে আজকের আধুনিক ফরম্যাট, সেটা নয় হয়তো, ঠিক আছে। এবার এগুলো নিয়ে প্রচুর বিতর্ক হতেই পারে, না সেটাকে আলাদা একটা মিউজিক ক্যাটাগরাইজেশনে ফেলা যেতেই পারে। তার মানে সবকিছুকেই যদি আমি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ঢুকিয়ে দিতে শুরু করি, দ্যাট
will not না be the একদমই সেটা তো সম্ভব নয়, মানে এবং সম্ভব না, correct. সেটা তো ঠিক নয়। মানে আমরা আজকে ধ্রুপদ সঙ্গীত সেই অর্থে গায়ক কেউ মানে সেভাবে আমি তো খুব বেশি, আমি যতটা মোটামুটি ক্লাসিক্যাল কনসার্ট অ্যাটেন্ড করেছি, খুব ধ্রুপদ উচ্চ মার্গের ধ্রুপদ সঙ্গীত সেভাবে কেউ গাইতে কাউকে শুনিনি, আমি একজন কেউ শুনিনি। আমি হতেই পারি অনেক কম শুনেছি, অনেকে আমার থেকে অনেক বেশি শুনেছে, কিন্তু ধ্রুপদ সঙ্গীত সেভাবে আমি কোনো কনসার্ট শুনিনি, সেভাবে আমি কোনো ইউটিউবে খুব কম ভিডিও সেভাবে দেখেছি যেগুলো অনেক আগে সেভাবে গাওয়া হতো, এবং সেগুলো একটা টাইপ অফ মানে কিছু কিছু মানুষজন গাইতেন, এবং সেগুলো খুবই খুবই সামান্য নাম্বার অ্যাভেলেবেল আর কি। সেটা ধ্রুপদ খুব উচ্চমার্গীয় একদম যে কোর ধ্রুপদ সঙ্গীত, ওকে, সেটাও ওরকম ভাবে মেইন স্ট্রিম নয়। এই এক নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে কয়েকটা জিনিসের উল্লেখ করেছিল, সেটা আমি একবার বলি। আমি আসছি, প্রথমে আমি ওই জিনিসটাই আসছি। ওই যে কমেন্টটা একজনই প্রোডাক্টিভ একজন একটা কমেন্ট করেছিলেন, যেটার উত্তর আমি দিতে চাই, বাকিরা তো সবাই না জেনে ভুলভাল গালাগাল করে গেছে। ওকে, সো জাস্ট ওই কমেন্টটায় আসার আগে আই জাস্ট ওয়ান্ট টু ক্ল্যারিফাই ওয়ান থিং টু অল দ্য অডিয়েন্স, যদি ওই গ্রুপের লোকজনও কেউ দেখে থাকে, ঠিক আছে? তুমি মিউজিক নিয়ে এত কথা বলছো, ঠিক আছে, আমি জানি না যারা কমেন্ট করেছে তারা কতদূর মিউজিক সম্পর্কে জানে, বাট তুমি যে মিউজিক নিয়ে এত কথা বলছো, মানে হোয়াট ইজ ইওর কি বলবো কোয়ালিফিকেশন? ইয়েস, দেখো আমি একটা কথা বলি, মিউজিক্যাল কোয়ালিফিকেশন আমার কি আছে সেগুলো দিয়ে কারোর কিছু এসে যায় না, আমারও কিছু এসে যায় না। আর যাদেরকে বলছি আমি তাদের এগুলো যদি কোয়ালিফিকেশন কারোর, যদি আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, ছোট্ট গল্প বলি। দুদিন আগে পণ্ডিত অজয় চক্রবর্তীর আমি ছোট্ট একটা ইউটিউবের ভিডিও দেখছিলাম। ওকে, তিনি রবীন্দ্রসঙ্গীত সম্ভবত একটা কোনো রাগের নিজের একটা সম্ভবত কিছু নিজের ইম্প্রোভাইজ করে বা কিছু করে একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন। আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, বেশ কিছুদিন আগের কথা, বছর 2 আগের কথা বলছি আমি। তো আমি না মানে দেখলাম যে পণ্ডিত অজয় চক্রবর্তী মানুষটা তো একজন প্রচন্ড জ্ঞানী এবং প্রচন্ড বড় একজন মহারথী সঙ্গীত জগতে, একজন মাস্টার, একজন পণ্ডিত মানুষ। তার ইউটিউবের কমেন্ট সেকশনে গালাগালি দিচ্ছেন লোকজন, কাঁচা গালাগালি, এরকম নয় যে ভদ্র ভাষায় বলছে যে লোক খারাপ হয়েছে আপনার গায়কি, আপনি ভালো গাননি, কিছু না, গালাগালি দিচ্ছে। এবার মানে যারা দিচ্ছে তারা কি জানেন না যে পণ্ডিত অজয় চক্রবর্তী কে লোক, কে বা উনি ওনার কি কোয়ালিফিকেশন? সুতরাং কোয়ালিফিকেশন আমি জাহির করতেও চাই না, আমার বলে কিছু লাভও নেই, এবং এটা কোয়ালিফিকেশনেরও কোনো প্রশ্ন নয়। কেউ যদি ইনথুজিয়াস্ট হয়, কারণ যদি মনে হয় সেই আমার ফ্যাক্টগুলো একটু যাচাই করে দেখবে, তাহলে তার জন্য ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, তার জন্য কোনো স্কলার হতে হয় না। কারেক্ট, দোকানে বই পাওয়া যায়, কিনে এনে যে কেউ পড়তে পারে, তার জন্য বলা হয় না যে তুমি কি পাস ভাই, তোমাকে বইটা বেচবো না, কেউ বলে না। বা তোমাকে যখন গুগলে সার্চ করো, তোমাকে কোনো রকম কোনো রেস্ট্রিকশন থাকে না যে তুমি এটা জানো না, তুমি এটা পড়তে পারবে না, সবাই পড়তে পারে। আমি চাই তোমার এই উত্তরটা শুনুক, আমি চাই তোমার এই উত্তরটা। আমার কোনো ঠেকা নেই। যাই হোক, সেটা আমার বলার কিছু না, আমি জাস্ট একজন মিউজিক এনথুসিয়াস্ট হিসেবেই বলছি, এগুলো কোনো রকম কিছু না। আর যেটা বলার সেটা হচ্ছে যে হ্যাঁ তুমি বলো। আমি ওই কমেন্টটা বলছি, হ্যাঁ মানে আমি আচ্ছা, কমেন্ট আসার আগে আমি একটা দুটো কথা বলতে পারি? বলো। আচ্ছা ঠিক আছে, না তুমি কমেন্টটা বলো, তারপরে আমি বলবো। ওকে, এগুলো পরেই আসছে, ওকে, আমার কথাগুলো পরে আসছে, ঠিক আছে। সো একজন একমাত্র কিছু প্রপার এক্সাম্পলস দিয়েছিলেন, যেই এক্সাম্পলস গুলো থেকে সে তোমাকে একটা কাউন্টার পয়েন্ট করতে চায়, যে তুমি বলছো যে না অনেকটাই বেশি ইনফ্লুয়েন্স, উনি বলছেন না তার আগেও ক্লাসিক্যাল মিউজিক ছিল। উনি এক্সাম্পলস দিয়েছেন গোবিন্দের মুরলি, মহাপ্রভু সংকীর্তন। আমি একটা করে আসি বলো। একটা করে গোবিন্দের মুরলি মানে উনি সম্ভবত বলেছে যে বাঁশি, মানে শ্রীকৃষ্ণের বাঁশি, তো শ্রীকৃষ্ণের যে বাঁশি বাজাচ্ছেন এটা, তাই তো? আচ্ছা, প্রথমে বলি যে আমি এটারও তোমাকে একটা রেফারেন্স দেবো। আমার মনে হয় প্রথমে বলা দরকার যে গোবিন্দের যে মুরলি, শ্রীকৃষ্ণের যে বাঁশি, আমি জানি না ভিডিওটা প্রচন্ড লেন্থি হয়ে যাবে, যাই হোক আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি। একদম শ্রীকৃষ্ণের যে বাঁশি, উনি যেভাবে বাঁশি বাজাতেন, সেটা অনেক জায়গায় উল্লেখ আছে, অনেক মানে বেদ উপনিষদেও উল্লেখ আছে, এবং মানে আমাদের ভগবত গীতাতেও আছে যে উনি সেলফ, মানে ওনার কোনো শিক্ষা গুরু ছিল না, মানে ওনার মিউজিক কোনো গুরু ছিল না, উনি কোনো গুরুর কাছ থেকে বাঁশি শেখেননি, উনি নিজেই শিখেছিলেন। এবং আমাদের দেশেও যেরকম দেখি রাখালরা বাঁশি বাজায় মাঠে গিয়ে, নিজের মনে গান গায় মাঝিরা, সেরকম সেটা উনি নিজের মনেই গাইতেন, নিজের মনেই বাজাতেন উনি। এবং সেটাকে, এবং কিছু জায়গায় বলা হয় যে উনি গৌরী রাগ বা কয়েকটা আরো কিছু একটা দুটো রাগ উনি হয়তো বাজাতেন, কিন্তু আমার মনে হয় সেগুলো স্বতঃস্ফূর্ত ভাবে, এবং আমার মনে হয় সেটা ফোক মিউজিক। ওকে, কেন ফোক মিউজিক বললাম তার পেছনে এটাই যুক্তি, আমি তো সে সময় তো প্রচন্ড ডকুমেন্টেড কিছু নেই, মানে ওনার তৈরি করা কোনো রাগও নেই, এবং আমার খুব মনে হয় সেটা উনি
কোনো যেহেতু কোনো শিক্ষক মানে ওনার সঙ্গীতের কোনো গুরু ছিল না, সেহেতু আমার মনে হয় না যে ওটার কোনো রকম কোনো ভ্যালিড, উনি একটা রাগ পছন্দ করতেন বাজাতেন, বা যেমন আমরা তানসেন শুনি বা পরবর্তীকালে যে কোনো আর কি বড় মিউজিক বাড়ে গোলাম আলী খাসা বা যে কোনো বড় মিউজিশিয়ান, বড় সঙ্গীত পণ্ডিত মানুষ আর কি সঙ্গীতে, তাদের যেরকম গল্প শুনি সেরকম আমার মনে হয় না। উনি জাস্ট একজন যেরকম আর কি ফোক মিউজিক হয়, আমার মনে হয় ফোক ওয়েতেই উনি বাজাতেন একটা মুরলি। তো আমার মনে হয় এটা মেইন স্ট্রিম ক্লাসিক্যাল মিউজিক এক নম্বর, ওটা কারণ ওটা ফোক মিউজিক। আচ্ছা, পারফেক্ট। কারণ মহাপ্রভুর সংকীর্তন, আমি তোমাকে হ্যাঁ, মহাপ্রভুর সংকীর্তন হচ্ছে মহাপ্রভুর সংকীর্তন, মনসামঙ্গল বিল্বমঙ্গল, ওই ব্যাপারটা আমি বলি। মহাপ্রভুর সংকীর্তন এই জিনিসগুলো না, এগুলো মেইন স্ট্রিম ক্লাসিক্যাল মিউজিক বলে আমার মনে হয়। ওকে, কারণ মানে এগুলো মানে মীরার ভজন, সংকীর্তন, এগুলো মেইন স্ট্রিম ক্লাসিক্যাল মিউজিক। আমার জানি না, যে বলেছে আমার থেকে হয়তো অনেক বেশি জানে, কিন্তু আমাকে একটু উদাহরণ দিতে বলো যে কোথায় মেইন স্ট্রিম ক্লাসিক্যাল মিউজিকে মহাপ্রভুর সংকীর্তন বা মানে মীরার ভজন কোথায় গাওয়া হয়েছে, আমি জানি না। যাই হোক, তারপরে যেটা বলো, যেটা বলছিলে বলো। বৈষ্ণব পদাবলীর গান, মনসামঙ্গলের গান, ধর্মমঙ্গলের গান, সামবেদের রাগ রাগিনী। না, আর সামবেদের রাগে পরে আসছি, সামবেদের রাগ একটু আগে আমি বললাম। যাই হোক, সামবেদের রাগে আমি পরে আসছি। আচ্ছা, এবার তোমাকে আমাদের একটু কয়েক বছর আগে ছোট্টবেলায় নিয়ে যাচ্ছি। ছোটবেলায় মনে আছে আমরা চর্যাপদ পড়েছিলাম, মনসামঙ্গল, ধর্মমঙ্গল পড়েছিলাম, মনে আছে? চণ্ডীমঙ্গল পড়েছিলাম, মনে আছে? জয়দেবের গীত গোবিন্দ পড়েছিলাম। ওগুলো আমরা কিসে পড়েছিলাম? বাংলায়। একদমই। ওগুলো ধর্মমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য, গীত গোবিন্দ হচ্ছে কাব্যাংশ। ওগুলো লিটারেচার, ওগুলো ক্লাসিক্যাল মিউজিক। এগুলো মিউজিক বলে ধরছে কেন? হ্যাঁ, ওকে, এগুলো না সুর করে গাওয়া হতেই পারে। কালিদাসের কুমার সম্ভব কালিদাস সুর করে গাইতেন। আমার মনে হয় কালিদাস কুমার সম্ভব যখন গাইছেন, আমার মনে হয় পৃথিবীতে মানে আমি যেটুকুনি পড়েছি, আমি ফিকশনই পড়েছি, কিন্তু স্টিল মানে সেটা খুব মানে একদম বাজে ভুয়ো একটা জায়গা থেকে ফিকশন না, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ফিকশন। সেখানেও বলছেন উনি যে সম্ভবত পৃথিবীতে প্রথম উনি যখন ওনার কুমার সম্ভব পাঠ করছেন, উনি সুর দিয়ে যেভাবে পাঠ করছেন, সেই সুর দিয়ে পাঠ করা কবিতা, সেটা সম্ভবত পৃথিবীতে প্রথম। তার আগে কেউ ভাবে সুর দিয়ে পাঠ করেন, কিন্তু ওটা কিন্তু ক্লাসিক্যাল মিউজিক নয়। কারেক্ট। আমার দিদাও সকাল 6টায় উঠে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম এবং গীতা পাঠ করেন সুরে। আই ইউজ টু মানে ওয়েক আপ হিয়ারিং দোজ ভার্সেস। ওকে, তার মানে আমার দিদা ক্লাসিক্যাল মিউজিকের উনি বড় শিল্পী হয়ে গেলেন? একেবারেই না। এটাই বোঝা যে এগুলো কাকে তুমি বোঝাবে, এটা তুমি কাকে বোঝাবে? যাই হোক, আমি কাকে বোঝাবো না, আমি জাস্ট তোমার সাথে আলোচনা করছি, এবং আমি মানে আমার মনে হয় যে তোমারও মনে হয় যেগুলো বলা উচিত, কারণ না হলে লোকজন ভুল ইনফরমেটিভ মনে হবে যে আমিও ভুল বলেছি। ভুল বলতেই পারি, কিন্তু উত্তর দেওয়াটা জরুরি। আমি মনে করি উত্তর দেওয়াটা জরুরি, একদম। আমি আরো কিছু এক্সাম্পলস দিচ্ছি। হ্যাঁ, ওই সামবেদের রাগ যেটা আমি তোমাকে বললাম, সামবেদের রাগ যেগুলো সেই সময় হয়েছিল, বা আমাদের বলো যেটা বললাম একটু আগে, দত্তিলা বা আমাদের ভরতমুনির যেগুলো, সেগুলো ধ্রুপদ মানে মেইনলি ধ্রুপদ অঙ্গের মিউজিক। ভরতমুনির অনেক কিছু, শুধু মিউজিক না, অনেক কিছু ছিল। নাট্য মানে নাচের নানান রকম উনি ইনভেনশন, নাচের নানান রকম পোজ বা ফরম্যাট, অনেক ধরন উনি ইনভেন্ট করেছিলেন, অনেক কিছু হয়েছিল। নাটকের প্রচুর আমাদের যে মানে অনেক কিছু ইনভেন্ট হয়েছিল, শুধু মিউজিক নয়। যাই হোক, তারপরে সেটা ধ্রুপদ অঙ্গের মিউজিক, সেটা একদম মেইন স্ট্রিম ক্লাসিক্যাল না। পারফেক্ট। মা শারদেশ্বরীর কচ্ছপী বীণা, নারদের খঞ্জনী। আমি জানি না এটা কি, আমি জানি না কচ্ছপী বীণার এই ব্যাপারটা কি, আমি হতে পারে জানি না, কিন্তু আমার মনে হয় এটা নারদের খঞ্জনী। হ্যাঁ, নারদের খঞ্জনী। তুমি মহাদেবের রুদ্রবীণা, ডমরু, গণেশের পাখোয়াজ, মানে দিস অল মানে ডাজ নট কাম আন্ডার ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস, রাইট? না, যতদূর আমি জানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে কিছু, মানে হ্যাঁ ক্লাসিক্যাল ঠিকই বলেছে, একদিক থেকে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যাপারটা নয়, এগুলো হচ্ছে সঙ্গত। ওকে, মানে একটা পারকাশন ইনস্ট্রুমেন্ট, ধরো আমি বলছি যে পাখোয়াজ, বা ধরো একটা খড়তাল, বা যে কোনো, আমি যদি তানপুরা বলি, এগুলো হচ্ছে সঙ্গত যন্ত্র, এগুলো সঙ্গত দেয়। ওকে, একটা পাখোয়াজের কোনো মানে নিজস্ব মানে একটা পাখোয়াজ, হ্যাঁ মানে সোলো পারফরমেন্স এখন জানি আমি হয়, মানে সঙ্গত দেয়, মানে তুমি বলতে চাইছো ওটাই যে কোনো একটা স্কেল হতে পারে, রাইট? মানে সারে গামা পা ধা নি সা হতে পারে না, এটা দিয়ে না, হতে পারে না। আমি বলছি সেটাতে, হ্যাঁ আমি বলছি সেটাতে
শুধুমাত্র একটা মানুষ, একটা আমি যখন ধরো একটা গাইছি, একটা মেলোডি গাইছি বা বাজাচ্ছি, সেটাতে তুমি একটা খঞ্জনি দিয়ে বা একটা পাকওয়াজ দিয়ে সেটাতে তুমি সঙ্গত করতে পারবে। ওকে, তালটা মেলালাম বেসিক্যালি, যদি তাল মানে মেলালে, এবং হ্যাঁ সহজ ভাষায় বলি আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং মানে সোলো পারফরমেন্সও হয়, কিন্তু সেটা পরবর্তী একটা সংস্করণ। ওইরকম ভাবে সোলো পারফরমেন্স, ওরকম করে ক্লাসিক্যাল, একদম কোর ক্লাসিক্যাল মিউজিক নয় ওটা। কোনো একটা পাকওয়াজ বা তবলা বাজে, যেমন পন্ডিত জাকির হোসেনের তুমি প্রচুর ভিডিও পাবে যে সোলো পারফরমেন্স, সেগুলো আলাদা জিনিস। কিন্তু আমার মনে হয় না এটা উনি মিন করতে, মানে মহাদেবের ডমরু এটা ক্লাসিক্যাল মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টাইজেশন আমার বলে মনে হয় না। কারেক্ট। তো যাই হোক, ওকে, তারপরে আছে ইন্দ্রের অলকা পুরীতে নৃত্যগীত সমবায়ে অপ্সরাগণের চর্চা, চতুষ্কুমারের ভাগবত পাঠের আসরে অর্জুনের করতাল, ব্রাহ্ম সংহিতার গান, আবার সেই করতাল, আবার সেই কি বলবো, যাই হোক ও খানিকটা ধ্রুপদ সঙ্গীত বলেছে, এবং খানিকটা ওই মানে ও ফোক ট্র্যাডিশন বা ওই সময়কার একটা যেই লৌকিক ট্র্যাডিশন গুলো ছিল সেগুলো একটা মানে ঘেটে গেছে, আমি বুঝতে পেরেছি। তানসেন, আই নো হোয়ার ইট ইজ কামিং ফ্রম। ওকে, তানসেন, হরিদাস, সুরদাস, রামদাস, হ্যাঁ এইটা ঠিক আছে, এটা বলা যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার ঘটনাটা এখানে চলে গেছে হিন্দু মুসলিমে। ওকে, হরিদাস রামদাস ব্যাপারটা নয়। তানসেন কার সভাকবি ছিলেন, মানে কার সভায় গান করতেন উনি? আমার এই মুহূর্তে না মনে পড়ছে না। আকবরের হ্যাঁ আকবরের, ঠিক আছে, ঠিক আছে, নবরত্ন সভা, নবরত্ন, একদম একদম। তো এটা কার রাজত্বকালে হলো? ও আচ্ছা, তাহলে এটা বললেও এখন সমস্যা। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা বললে সমস্যা। আমি ব্যাপারটা হচ্ছে যে আমি বলিনি যে এগুলো হিন্দুরা বা এগুলো, মানে আমি একবারও বলিনি যে এগুলো মুসলমানরা নিয়ে এসেছিল বা এগুলো মুসলমানদের ইনভেন্ট করা বা মুসলমানদের তৈরি করা। আমি একটা কথাই বলেছি বলে হয়তো ব্যাপারটা অদ্ভুত ভাবে পোর্ট্রেট হচ্ছে। সেইভাবে পোর্ট্রেট হলে আমার মনে হয় না কোনো শিক্ষিত মানুষের কাছে সেটা পোর্ট্রেট হওয়াটা উচিত। যাই, আমি হয়তো একটু বেশি, আমি হয়তো কম শিক্ষিত, আমার কাছে হয়তো ব্যাপারটা অন্যরকম। স্টিল আমি মিন করেছিলাম যে ওই একটা ফেজ এসেছিল, একটা রাজত্বকালে একটা 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 ট্রান্সফরমেশন ঘটেছিল মিউজিকের, ক্লাসিক্যাল মিউজিকের। যে ট্রান্সফরমেশনটা আজকে আমরা শুনতে পাই, আজকে যে মডার্ন ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিক, আজকের যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যেটা আমরা শুনতে পাই, সেই ফরম্যাটটা মানে সেই ফরম্যাটটা তৈরি হওয়া শুরু হয়েছিল বাবর যখন আসে, এবং তারপরে যখন আমির খুসরু যখন এসে উনি যখন ওনার ইনফ্লুয়েন্স তৈরি করে, মানে ওনার ইনফ্লুয়েন্স দেন আর কি আমাদের মিউজিকে, সেই সময় থেকে শুরু হয়। ঠিক আছে, এবার আমি আর কি কোনো রকম ভ্যালিড কিছু আছে না? আর সেরকম কোনো হাবিজাবি কমেন্টের কোনো বেসিক্যালি মানে হয় না। ঠিক আছে, অনেক একজন দুজন বোধহয় বলেছিলেন বিষ্ণু পুরাণ অ্যান্ড অল এসব টেনেছিলেন, বাট দ্যাট ওয়াজ অলসো নট প্রোডাক্টিভ। মানে সেই কমেন্টটার বেসিক্যালি আমি বলেছিলাম ওখানে ছোট্ট করে যে চান্টিং, আমাদের এখানে চান্টিং ছিল, নানান রকমের মন্ত্রপাঠ ইত্যাদি হতো, সেগুলো শুরু করেই হতো। সেগুলো ক্লাসিক্যাল মিউজিক না, কারণ সেগুলো তিন থেকে চারটে মিলিটারি নোটের ওপর, মানে 3 থেকে 4টে নোটের ওপর সেগুলো গাওয়া হতো। সেটাকে ক্লাসিক্যাল মিউজিক বলা যায় না, মন্ত্রপাঠকে। বৈদিক মন্ত্রপাঠ হোক, শাস্ত্রীয় মন্ত্রপাঠ হোক, যাই হোক, কিন্তু সেগুলো একদম কোর ক্লাসিক্যাল মিউজিক নয়। ওকে, সো গ্রেগরিয়ান চ্যান্ট তো ধ্রুপদী সঙ্গীত। আমি একটু ছোট্ট করে বলি, একটু বিদেশি সঙ্গীত নিয়ে কথা বলি। মানে গ্রেগরিয়ান চ্যান্ট তো হচ্ছে মানে একটা আমাদের ওয়েস্টার্ন যে মিউজিক আর কি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বলো বা ওয়েস্টার্ন মিউজিক যেটার উপর দাঁড়িয়ে সেটার একদম শুরু হচ্ছে গ্রেগরিয়ান চ্যান্ট। কিন্তু গ্রেগরিয়ান চ্যান্ট কেউ কোনো রকম ভাবে আজকের দিনে তুমি কোথাও খুঁজে পাবে না, কেউ গায় সেভাবে গ্রেগরিয়ান চ্যান্ট। আজকে যে মানে কি বলে ওটাকে, আমাদের যে চার্চ মিউজিক, চার্চ যে মানে বাজিয়ে অর্গান বাজিয়ে যে চার্চের মিউজিক হয়, সেটাও খুব একদম কোর যে, বা আজকে যে ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা যে ক্লাসিক্যাল মিউজিক বাজায়, সেটাও একদমই গ্রেগরিয়ান চান্ট নয়। ঠিক আছে, সেই গ্রেগরিয়ান চান্টও একটা ধ্রুপদী সঙ্গীতের মতন একটা প্রচন্ড ভারী একটা জিনিস। সেটাও ঈশ্বরের নাম কীর্তনের জন্য শুরু করা হয়েছিল, এবং সেটাও পরবর্তীকালে সেটার ফরম্যাট চেঞ্জ করে একটা অন্যরকম জায়গা, সেটা একটা সম্পূর্ণ আধুনিক জায়গা, যেটা রোম্যান্টিক এরাতে বাক, বেথোভেন, মোজার্ট ইত্যাদি এদের মাধ্যমে যেটা পরিবর্তিত হয়, সেটা সম্পূর্ণ অন্য জায়গায় চলে যায়। তার মানে এই না আমি বলতে চাইছি যে না গ্রেগরিয়ান চ্যান্ট বা সেসব তার আগে গ্রিকরা তৈরি করেছিল মডাল মিউজিক, গ্রিকদেরই তৈরি করা, আমি ভুল বলছি। এগুলোর কোনো মানে নেই। মানে বেথোভেনকে যদি তুমি বলা হয় বেথোভেন ক্লাসিক্যাল মিউজিকের একজন, বা বাককে যদি বলা হয় ক্লাসিক্যাল মিউজিকের ফাউন্ডার, তাহলে খুব ভুল করা হবে না। তার মানে এই নয় যে আমি মিথ্যা কথা বলছি, আমি কিচ্ছু জানি না। তার মানে এই যে ফরম্যাট যেটা একটা বাক আসার পরে বা মোজার্ট আসার পরে বা বেথোভেন আসার পরে যে ফরম্যাটটা তৈরি হয়, সেই ফরম্যাটটা আস্তে আস্তে যেভাবে ডেভেলপ করে গ্রেগরিয়ান চ্যান্ট থেকে বা ওই সময় মোডাল মিউজিক থেকে,
সেটা সম্পূর্ণভাবে আজকের দিনের ক্লাসিক্যাল মিউজিকে সেটা প্রযোজ্য। সেটা একদম দুটোকে মিক্স এন্ড ম্যাচ করার কোনো বেসিক্যালি মানেই হয় না, কোনো মানে নেই। হ্যাঁ, বলতে পারো যে সেটার অরিজিনটা তাই, কারেক্ট, একদমই তাই, কিন্তু ওটার মানে এই নয় যে আমি তোমাকে বলতে চাইছি যে না, যখন মানুষজন আগুন জ্বালাতে শিখেছিল সেখান থেকেই আজকের আমাদের লাইটার চায়না বানায় না, লাইটার বানিয়েছিল আফ্রিকার লোক। কেন? ওনারা কারণ প্রথম আগুন আমাদের দেশ থেকে কোনো এক আদিম মানুষ জ্বালিয়েছিল। আদিম মানুষ বানিয়েছিল। আই গট ইওর পয়েন্ট টোটালি। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি আরো 2-3 জনের সঙ্গে এই ব্যাপারটা ডিসকাস করেছি, ইনফ্যাক্ট আমাদের এই কথাবার্তার প্রসঙ্গেও ব্যাপারটা উঠে আসলো যে ক্লাসিক্যাল মিউজিকে যে ইনস্ট্রুমেন্টসগুলো ব্যবহার হয়, ঠিক আছে, তার মধ্যে কতগুলো ভারতীয় আমি জানতে চাই। সাপোজ আমি বলছি ধরো হারমোনিয়াম, হারমোনিয়াম কি ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট? হ্যাঁ, বলো। একদমই না, ফরাসি। আমি তোমাকে এক্ষুনি বলতে যাচ্ছিলাম, এটাই বলতে যাচ্ছিলাম তোমাকে ইনফ্যাক্ট। আচ্ছা, আমির খুসরো আসার পরে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা ওনার সব থেকে বেশি পপুলার যে ইনস্ট্রুমেন্টটা উনি ডেভেলপ করেন সেটা হচ্ছে সেতার। ওকে। আমাদের বীণা এবং উনি ওনার পার্সি একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট, সেটাকে রাবাব বলা হয়, দুটোকে মিশিয়ে উনি তৈরি করেন আমাদের সেতার। আচ্ছা। সেতার শব্দটাও পার্সি শব্দ, এবং আমরা যে মিজরাব বলে একটা জিনিস ব্যবহার করি সেতার বাজানোর সময়, আঙ্গুলের মাথায় পড়ে একটা ক্লিপের মতো দেখতে, সেটাও একটা পার্সি শব্দ। আচ্ছা, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সারেঙ্গি। আমি তোমাকে একটুখানি লিঙ্কগুলো পাঠাবো, তুমি পারলে একটু মানে ইয়েগুলো করো একবার, ডেফিনেটলি ভিডিওতে এডিট করো। ডেফিনেটলি, হ্যাঁ। তারপর হচ্ছে সরোদ, যেটা একটা পার্সি ইনস্ট্রুমেন্ট। ওকে। তবলা নিয়ে একটুখানি মতভেদ আছে, কিন্তু তবু একটা কনসেপ্ট আছে সেটা মিডল ইস্ট থেকে আসা একটা ইনস্ট্রুমেন্ট, আবার অনেকে বলে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, সেই আমি তর্কে যাচ্ছি না, হতেও পারে। তারপরে তোমার সারেঙ্গি, যেটা নেপাল অরিজিন, কিন্তু পরবর্তীকালে সেটা মানে মুঘল পিরিয়ডে ওটা ডেভেলপড হয়। আজকের যে মডার্ন সারেঙ্গি যেটা আমরা দেখি সেটা ওই সময় ডেভেলপড। আচ্ছা, গেল তা কি হলো, মেন যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা শুনি, সরোদ, সেতার, সারেঙ্গি, সন্তুর। সন্তুর যে ইনস্ট্রুমেন্টটা সেটাও একটা পার্সি ইনস্ট্রুমেন্ট। ওকে। পার্সি এক্স্যাক্টলি, দাঁড়াও আমার এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি, সম্ভবত আফগানি কি, মানে মেইনলি মিডল ইস্ট থেকে আসা একটা ইনস্ট্রুমেন্ট। ওকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে আমি বলে দিচ্ছি, আমি পড়ছি একবার। দ্য সন্তুর অরিজিনেটেড ইন এনশিয়েন্ট মেসোপটেমিয়া around 4th century CE and in both pre-Islamic Persia and the modern day Middle East. Correct. It is an integral part of classical and folk music. The first written record of the instrument, Persian. The first written record of the instrument appeared in Persian history texts and poetry around the 10th century. Okay. ঠিক আছে, তো তাহলে গেল কি, সেই সময় ইনস্ট্রুমেন্টগুলোর কোনোটাই ভারতীয় হচ্ছে না। ওকে, প্রায় কোনোটাই না। হ্যাঁ, এখন এই মানে আজকে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো আজকে শুনি, ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে বা আমরা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে যেই যন্ত্রগুলো আমরা শুনি, কারেক্ট, সেগুলো বেশিরভাগই মিডল ইস্ট ভারতীয় বা পরবর্তীকালে বা ভারতীয় যিনি যন্ত্র, সেগুলোকে মানে সেগুলো ডেভেলপ করা হয়েছে। ওকে। বীণা এখনো লোকে বাজায়, তার সেটা অন্য কথা, কিন্তু যে মেন সেতারের কথা বলছি, সেটার অনেক বেশি পপুলার, সেটার বিনা অঙ্গেও লোকে বাজায়, সেটাও একটা ঘটনা। কিন্তু কথা হচ্ছে যে এখন যে মোস্টলি মেইন স্ট্রিম যে ক্লাসিক্যাল মিউজিক, সেখানে সেটার অনেক বেশি ব্যবহার হয়, বিনার থেকে বিনাও হয়। এবার তো তাহলে হলো কি, সরোদ, সেতার, তবলাটা আমি পার্শিয়ালি ধরছি, সন্তুর, তাহলে আর তো সেরকম কিছু ক্লিয়ার। এবার আরেকটাও বিষয় আসছে এখানে, যে যেই সময়কার কথা আসছে আমাদের এই প্রসঙ্গটায়, সেই সময়কার তুমি যে মিডিল ইস্ট বলছো ভৌগোলিকভাবে আর ভারত বলছো ভৌগোলিকভাবে, সেটা সেই সময়কার বলছো তো, মানে সেই সময়কার পাকিস্তান থেকে আসা নয় তো, যেটা ভারতের মধ্যে পড়ছে না, এরকম কোনো ব্যাপার নয় তো? সেইটা আমি ভারতীয় বলতে যেটা মিন করেছিলাম সেটা বলছি। আমাদের মিউজিকে যেটা আমরা দেখেছিলাম, আমাদের মিউজিকে আমরা যেটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স যেটা আমরা পাই এখন, সেটা ভালো কি খারাপ সেটা তুমি মিন করেছিলে। এবার আমি তখন বলেছিলাম তখন ভালো বা খারাপ ওরকম করে কিছু নয়, বা আমাদের যে একদম ভারতীয় বলে যে কোর ভারতীয় মিউজিক বলে আমরা সেটা কিছু পাই না, সেরকম ভাবে কিছু মিউজিক ওরকম ভাবে আমার আছে বলে মনে হয় না। তার কারণ প্রচুর নানান রকম মিউজিক বাইরে থেকে এসেছে, আমাদের কালচারের সাথে মিশেছে, কিছু জিনিস সেগুলো থেকে রিজেক্টেড হয়েছে, কিছু জিনিস আমাদের জায়গায় ঢুকে গেছে, ডেভেলপ করেছে।
হ্যাঁ, সেগুলো হয়ে যেমন আমাদের ভাষা, বাংলা ভাষার মধ্যে প্রচুর ফরাসি শব্দ পাবে, প্রচুর আরবি শব্দ পাবে, প্রচুর আরবি শব্দ পাবে, প্রচুর পার্সি শব্দ পাবে, প্রচুর ইংরেজি শব্দ পাবে, প্রচুর রকম কিছু মিশে আছে, সব জায়গায় হয় সেটা। এবার সেরকমই মিউজিকের ক্ষেত্রেও তাই। এখন আমরা ওয়েস্টার্ন মিউজিককে, আমরা ওয়েস্টার্ন যে কোনো ওয়েস্টার্ন কালচার বলো বা ওয়েস্টার্নের মানে লাইফস্টাইল আমরা ফলো করছি বলে এখন অনেক বেশি ঢুকে যাচ্ছে, অনেক বেশি ইনকর্পোরেট করছি আমরা, সেটা চলে আসছে। কিন্তু বরাবরই সেটা আমাদের দেশে যারা যারা রাজত্ব করতে এসে তারা প্রত্যেকে আমাদের এখানে কিছু না কিছু দিয়ে গেছে, আবার কিছু নিয়েও গেছে। সেরকমই আমাদের মিউজিকটাও তাই সেরকম ভাবে এসেছে এবং খানিকটা ডেভেলপ হয়ে আজকের যে মডার্ন ফরম্যাট সেটা তৈরি হয়েছে। এটা ইন্ডিয়ান বা ইন্ডিয়ান নয়, একদমই সেটা মিন মানে ওই রকম ভাবে মিন করিনি যে এটা ইন্ডিয়ান নয়, মানে এটা পুরো এলিয়েনরা এসে আমাদেরকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান বলতে বলেছি যে নানান রকম জিনিস এসেছে, মিশেছে এবং সেটা পরবর্তীকালে একদম ভারতীয় হয়ে গেছে। কিন্তু সেগুলো যদি আমি একদম কোর ধরে হিসাব করতে যাই, যেটা এটার কোথায়, সেটার একদম মানে কোথায় সেটার কোর, সেটা দেখতে গেলে মুশকিল আছে। গট ইট। আই থিঙ্ক উই হ্যাভ এক্সপ্লেইনড মানে অল টোটাল, হ্যাঁ এক্সপ্লেইনড এনাফ, এন্ড মানে পুরো একটা কমপ্লিট একটা ওভারভিউ একটা পেয়েছি, মানে পার্টিকুলারলি যেই টপিকটায় আমরা কথা বলতে চেয়েছিলাম সেই টপিকটায় আমরা কথা বলেছি। ঠিক আছে, আমি এই অনেক কিছু বলতেও, আমি অনেক কিছু হয়তো মিসও করে গেলাম, অনেক কিছু আমার মাথায় এলো না, না আমি কিছু জিনিস লিখে রেখেছিলাম। না আই থিঙ্ক ইটস ফেয়ার, মানে ইট ইজ ভেরি মাচ এনাফ ফর পিপল। আমি জানি না, একটু ছোট করতে হবে না, আমার মনে হয় পুরোটাই রাখা যেতে পারে, বাট দ্য মেন প্রবলেম হিয়ার ইজ যারা বলছে বা যারা মানে ব্যাপারটাকে নিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে, যেমন আমরা এমন কিছু বলে ফেলেছি যেটা দেশ বিরোধী, আমরা এমন কিছু বলে ফেলেছি যেটা ধর্ম বিরোধী। ইটস নট লাইক দ্যাট। যারা নিয়ে যাচ্ছে তারা আমাদের ভিডিওটা আবার পরের বার শুনবেও কিনা আমাদের কোনো আইডিয়া নেই, ঠিক আছে, বাট আমাদের জন্য এই ক্ল্যারিফিকেশনটা দেওয়া খুব ইম্পর্টেন্ট ছিল যে হোয়াট উই হ্যাভ সেড দ্যাট ইজ ফ্যাকচুয়ালি কারেক্ট। ওকে, and I think we have মানে at least concluded something, proven our facts, right? তুমি ইয়েগুলো দিলে, ওটাকে কি বলে, লিঙ্কগুলো দিলে আমি পুরো ভিডিওতেই দিয়ে দেবো। and truly thank you so much আরেকবার আমাদের সাথে কানেক্ট করার জন্য। তোমাকে থ্যাংক ইউ, মানে তুমি এই ব্যাপারগুলো তুললে বলে বা আমাকে, আমার মনে হলো যে না, আমি প্রথমে সত্যি কথা বলতে, তুমি আমাকে সায়ন বলেছিল একবার যে এরকম ভাবে কথা উঠছে, আমি খুব একটা গা করিনি। তারপরে দেখলাম যে পরে গিয়ে লোকজন এটা নিয়ে খুবই মানে কোনো মানে হয় না, না জেনে যারা বলছে, দেখো গালাগালির আমার কোনো রকম কোনো রিপারকেশন নেই, সেগুলো নিয়ে আমার কিছু বলার নেই, আমি সেগুলো নিয়ে পাত্তা দিতাম না। কিন্তু কিছু কিছু লোকজন ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, সেগুলো আমার একটু বলার আর কি, সেগুলো আমার একটুখানি রেকটিফাই করার দরকার ছিল, আমার নিজেরও কিছু ঝালানোর দরকার ছিল, আমার জিনিস কিছু কিছু আমিও নিজে একটু দেখলাম। পারফেক্ট। আমার মনে হয় আমি খুব ভুলও বলিনি, মোটামুটি আমার বক্তব্যটা আমার মনে হয় আমি পরিষ্কার করে বোঝাতে পেরেছি। আমি চাই এই ভিডিওটা দেখে কেউ কাউন্টার করুক। আগের ভিডিওটা দেখে তো লোকে যা বলার বলেছে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ আ ড্যাম টু দেম। আমি চাই এই ভিডিওটা দেখে কাউন্টার করুক, দরকার হলে যারা এত কথা বলছে ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসুক, তুমি আসো আমার স্টুডিওতে, তারা আসুক আমার স্টুডিওতে, ভ্যালিড কথা বলুক, একদম ভ্যালিড কথা বলুক, লেট আস হ্যাভ আ ডিসকাশন, সেটা নিয়ে কথা হতে পারে, আমি ভুলও হতে পারি, আমি এখনো বলছি ভুলও হতে পারি, এক্স্যাক্টলি, কিন্তু কোনো অসুবিধাই নেই, এসে ভুল প্রমাণ করুক, প্রোডাক্টিভ কমেন্ট দিয়ে ভুল কমেন্ট প্রমাণ করুক। কিন্তু আমি হয়তো 19-20 ভুল হতে পারি, আমি 19-50 ভুল হয়তো হচ্ছে, এবং যারা যদি আমাকে কেউ ভুল প্রমাণ করতে মনে হয় যে আমি ভুল কিছু বলছি, তাহলে আমার মনে হয় একবার এসে আলোচনায় বসা যাক, রাইট? এবার সেগুলো শিক্ষিত মানুষ, আমার মনে হয় সেগুলো শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব, মানে যারা গালাগালি করেছেন তারা বেশিরভাগই মানে না জেনে কিছু বলেছে, তো পয়েন্ট আছে, যারা জেনে বলেছে তারা আমার মনে হয়, যদি আমি প্রচন্ড আনন্দিত হব, প্রচন্ড খুশি হব আমার, কারণ আমার এগুলো নিয়ে চর্চা করতে বা আমার যে কোনো জিনিস নিয়ে, শুধু মিউজিক নয়, যে কোনো জিনিস নিয়ে, ইনফরমেটিভ জিনিস নিয়ে আমার আড্ডা মারতে, গল্প করতে খুব ভালো লাগে। সেগুলো নিয়ে যদি কোনো কথা হয়, যদি কেউ মনে করে যে আমি ভুল বলেছি, কোনো জিনিস নিয়ে আলোচনা দরকার, সেগুলো নিয়ে কথা বলতে হবে, সেগুলো ডেফিনেটলি আমি বসবো, সেখানে তুমিও থাকবে প্রেজেন্ট, সেগুলোকে ডেফিনেটলি চাইলে রেকর্ডও করা হবে। পারফেক্ট। ওইভাবে আমার মনে হয় গালাগালির আর কোনো উত্তর দেওয়া দরকার নেই, জাস্ট ইগনোর দেম, হ্যাঁ ঠিক আছে, ওকে, পারফেক্ট। We have said enough, we have given enough explanation, আর দরকার নেই, পারফেক্ট, আর দরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাহেব দা। ওকে, থ্যাংক ইউ, তোমাকে অনেক থ্যাংক ইউ, বাই বাই।